নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো জ্ঞান স্রোত। আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার অর্থাৎ একাদশ শ্রেণী প্রথম সেমিস্টারের যে সকল ছাত্রছাত্রীদের পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান বিষয় রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের তৃতীয় অধ্যায় নাগরিকতা নিয়ে আমি আলোচনা করব। এর আগে তোমাদের প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের উপরে কিন্তু সম্পূর্ণ ভিডিও আমি করেছি, প্লেলিস্ট করা আছে, যারা যারা এখনো দেখো নাই অবশ্যই দেখে নিও। আর আজকে কিন্তু আমরা তৃতীয় অধ্যায়ে যে নাগরিকতা আলোচনা করব তার কিন্তু দ্বিতীয় ভাগের ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করছি। প্রথম ভাগের ভিডিও কিন্তু ইউটিউবে দেওয়া আছে, তোমরা অবশ্যই কিন্তু আমাদের এই বোর্ডওয়ার্ক ভিডিওগুলো দেখো, অবশ্যই নিজেরা সমৃদ্ধ হবে, তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে এবং তোমরা কিন্তু পরীক্ষার জন্য অনেকাংশে প্রিপারেশন এগিয়ে থাকবে। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে তোমাদের মতামত জানিও, তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেলআইকনটি ক্লিক করে রেখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আর তোমরা যদি এই ভিডিওগুলো ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু পেজগুলোকে ফলো করে দিও। তো চলো আজকে আমরা যেটা আলোচনা করছি ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের তৃতীয় অধ্যায় নাগরিকতা রাষ্ট্রবিজ্ঞান বিষয়। তো আজকে আমরা আলোচনা যেটা করব সেটা হচ্ছে নাগরিকতা অর্জনের পদ্ধতি। এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে নাগরিকতা ধারণা ও বিবর্তন এবং নাগরিক বিদেশীয় প্রজা। তো আজকে আমরা আলোচনা করব নাগরিকতা অর্জনের পদ্ধতি। দেখো, নাগরিকতা অর্জনের দুটি পদ্ধতি রয়েছে। কটি পদ্ধতি রয়েছে? দুটি পদ্ধতি রয়েছে। নাম্বার 1 কি জন্মসূত্রে নাগরিক, আর একটা কি অনুমোদন সূত্রে নাগরিক। একটা জন্মসূত্রে নাগরিক আর একটা অনুমোদন সূত্রে নাগরিক। জন্মসূত্রে নাগরিক কি? যেটা জন্মগতভাবে প্রাপ্ত অর্থাৎ স্বাভাবিক নাগরিক। জন্মসূত্রে মানে কি? যেটা জন্মগতভাবে প্রাপ্ত অর্থাৎ স্বাভাবিক নাগরিক। আর অনুমোদন সূত্রে কি? কৃত্রিম উপায়ে বা আইনি প্রক্রিয়ায় প্রাপ্ত। অর্থাৎ দেখা গেল একজন বাসিন্দা বা একজন ব্যক্তি কোনো বিদেশে গিয়ে 10-12 বছর থাকার পরে সে কি বলতেছে আইনি প্রক্রিয়ায় সে অনুমোদন পাওয়ার জন্য অ্যাপ্লাই করছে, তারপরে কিন্তু তাকে দেওয়া হবে, সেটা হচ্ছে অনুমোদন সূত্রে। তো জন্মসূত্র বলতে কি বোঝালো? জন্মগতভাবে প্রাপ্ত। অর্থাৎ এই জন্মসূত্রে নাগরিকতা কিন্তু দুটা নীতি আছে। কটা নীতি আছে? দুটা নীতি। আর সেকেন্ড কি? রক্তের সম্পর্কের নীতি। জন্মস্থান নীতিটা কি? যেখানে শিশু জন্মগ্রহণ করবে সেই দেশের নাগরিক হবে। ধরা গেল শিশু আমেরিকায় জন্মগ্রহণ করলো, তাহলে আমেরিকার নাগরিক হবে অর্থাৎ আমেরিকান। এবং রক্তের সম্পর্কের নীতি কি? বাবা মায়ের নাগরিকত্ব অনুযায়ী কিন্তু শিশু নাগরিকত্ব পাবে। রক্তের সম্পর্কের নীতিতে কি হচ্ছে? বাবা মায়ের নাগরিকতা বা নাগরিকত্ব অনুযায়ী কিন্তু শিশু নাগরিকত্ব পাচ্ছে। এখানে কি শিশু বিদেশে জন্মগ্রহণ করলো, বাবা মা ভারতীয় যদি হয় তাহলে শিশু কিন্তু ভারতীয় হতে পারে, বোঝা গেল? কিন্তু এই রক্তের সম্পর্কের নীতি কিন্তু একটা ত্রুটি রয়েছে। সেটা কি? সেটা হচ্ছে অনিশ্চয়তা। এবার আমরা অনুমোদন সূত্রে দেখবো এটা কি কৃত্রিম উপায়ে বা আইনি প্রক্রিয়ায় প্রাপ্ত। বললাম যে 10-12 বছর থাকবো, তারপর এখানে অ্যাপ্লাই করলো যে আমি এই দেশের নাগরিক হতে চাই, তাকে অনুমোদন দেওয়া হলো, তাহলে সে কিন্তু সেই দেশের নাগরিক হবে। কিন্তু রাষ্ট্রভেদে কিন্তু এই অনুমোদন সূত্রের নাগরিকতার কিন্তু বিভিন্ন ধারা বা ভাগ রয়েছে, কেমন বা পার্থক্য রয়েছে। সুইজারল্যান্ডের কথা যদি আমরা আলোচনা করি, এই সুইজারল্যান্ডে কিন্তু জনগণনা নীতি অনুসরণ করা হয় না। আমেরিকা বা ইউএসএ, এই আমেরিকা বা ইউএসএ থেকে রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি হতে গেলে কিন্তু জন্মসূত্রে অর্থাৎ এই যে বললাম না জন্মগতভাবে প্রাপ্ত, এই জন্মসূত্রে কিন্তু নাগরিক হওয়া আবশ্যক। তবে এই মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য প্রচলিত আছে, সেটা হচ্ছে দ্বৈত নাগরিকতা। আর এই দ্বৈত নাগরিকতা সম্পর্কে জি.এল. যোশী বলেছেন এই দ্বৈত নাগরিকতা কিন্তু আঞ্চলিকতাবাদের সৃষ্টি করে। কোনটা আঞ্চলিকতাবাদের সৃষ্টি করে? দ্বৈত নাগরিকতা। এটা কে বলেছে? জি.এল. যোশী বলেছে। এবার দেখো ইউরোপীয় দেশগুলিতে এই অনুমোদন সূত্রে নাগরিকতাকে কিভাবে দেখা হচ্ছে। যেরকম ব্রিটেনে কি হচ্ছে? যারা অনুমোদন সিদ্ধ নাগরিক হলো তারা কিন্তু পূর্ণ মর্যাদা এবং স্বাভাবিক নাগরিকের স্বীকৃতি পাবে। কোথায় পাবে? ব্রিটেনে। কিন্তু বেলজিয়াম ও ফ্রান্সে কি হচ্ছে? এখানে অনুমোদন সিদ্ধরা কিন্তু পূর্ণ মর্যাদা পাবে না। ব্রিটেনে অনুমোদন সিদ্ধরা পূর্ণ মর্যাদা পাবে, বেলজিয়াম ও ফ্রান্সে কিন্তু পূর্ণ মর্যাদা পাবে না, মাথায় রাখবে। এরপরে কি দেখবো কানাডাতে কি হচ্ছে? স্বতন্ত্র নাগরিক যে নাগরিকতা প্রদানের কিন্তু ব্যবস্থা আছে কানাডাতে। কোথায় স্বতন্ত্র নাগরিকতা প্রদানের ব্যবস্থা আছে? কানাডাতে। জাপানি আইন অনুযায়ী কি হচ্ছে? কোনো বিদেশি পুরুষ জাপানি মহিলাকে বিবাহ করলে তাহলে কি হবে? স্থির নাগরিকত্ব পাবে। এবার একটা ইম্পর্টেন্ট পার্ট, ওই যে অনুমোদন শব্দটা কিন্তু জাপানে ব্যাপক অর্থে ব্যবহার করা হয় এবং সুইজারল্যান্ডে সংকীর্ণ অর্থে ব্যবহার করা হয়। একজন ব্যক্তি কিন্তু একটি দেশেরই নাগরিক হতে পারবে। একজন ব্যক্তি কত দেশের নাগরিক হতে পারবে? একটি দেশের। একটা ইম্পর্টেন্ট পার্ট সমষ্টিগত নাগরিকতা। সমষ্টিগত নাগরিকতা কি? কোনো বিশেষ অঞ্চলের মানুষ চাপের মুখে পড়লো বা পরিস্থিতির মুখে বা চাপে কি হচ্ছে? সে হচ্ছে একসাথে অন্য রাষ্ট্রের নাগরিকতা গ্রহণ করতে চাইছে, তাকে সমষ্টিগত নাগরিকতা বলা হবে। কি বললাম? কোনো বিশেষ অঞ্চলের মানুষ চাপের মুখে বা পরিস্থিতির চাপে
একসাথে অন্য রাষ্ট্রের নাগরিকতা গ্রহণ করলে তাকে সমষ্টিগত নাগরিকতা বলে। উদাহরণ কি হতে পারে, সিকিমের ভারত মুক্তির সময় সেখানকার বাসিন্দারা কিন্তু এটা পেয়েছিল, তারা পেয়েছিল সিকিম। তাহলে সমষ্টিগত নাগরিকতার মূল ভিত্তি কি? চাপ বা পরিস্থিতি। এবার আমরা দেখবো কি নাগরিকতা বিলোপের কারণ। নাগরিকতা কেন বিলোপ হতে পারে? দেখা গেল 2 বছর কারাদণ্ড ভোগ করলে নাগরিকতা হারাতে পারে। কি বললাম? 2 বছর কারাদণ্ড ভোগ করলে নাগরিকতা হারাতে পারে। আর একটা কি হতে পারে? স্বেচ্ছায় ত্যাগ, অর্থাৎ কেউ স্বেচ্ছায় নাগরিকতা ত্যাগ করে দিল। আর একটা কি, এই যে যদি কেউ স্বেচ্ছায় নাগরিকতা ত্যাগ করে দেয় তাহলে 1 বছর পর কিন্তু পুনরায় সে আবেদনের সুযোগ পাবে যদি কেউ স্বেচ্ছায় ত্যাগ করে। একটা বাস্তব উদাহরণ নিয়ে নেওয়া যাক। দেখো, রাজীব গান্ধীকে বিয়ে করার পর, রাজীব গান্ধীকে নিশ্চয়ই সবাই নাম শুনেছো, তো রাজীব গান্ধীকে বিবাহ করার পরে সোনিয়া গান্ধী কিন্তু তার ইতালির নাগরিকত্বকে ত্যাগ করেছিল। তো এই পার্টগুলো তোমাদের কনসেপ্টগুলোকে রাখতে হবে যে কোন জায়গাতে অনুমোদনসূত্র নাগরিকতা পাচ্ছে এবং কোথায় পাচ্ছে না, কোথায় কিরকম টাইপের নিয়মগুলো রয়েছে, সেটা তোমাদের কিন্তু অবশ্যই ধারণাটা নিয়ে আসতে হবে। আশা করি ভিডিওটা তোমরা যদি 2-1 দেখো তোমাদের নাগরিকতা অর্জনের পদ্ধতি কনসেপ্ট কিন্তু বুঝে যাবে। তো এটা গেল তোমাদের 2 নাম্বার, মানে অর্থাৎ পার্ট 2 ভিডিও, তৃতীয় অধ্যায়ের উপর ভিত্তি করে ক্লাস 11 রাষ্ট্রবিজ্ঞানের। এর পরের দিন আমরা যে আলোচনা করবো সেটা হচ্ছে ভারতীয় সংবিধান ও নাগরিকতা আইন। ভারতীয় সংবিধান কি আছে এবং নাগরিকতা আইন কি আছে। আজকে আমরা কিন্তু বাকি পার্টটা দেখলাম। তো চলো আজকে ভিডিও এইটুকু অবধি। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর তোমাদের যদি কেউ তোমরা অনলাইন বা অফলাইনে টিউশন করতে চাও বা পেড নোটস নিতে চাও তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো 7384384758 নম্বরে। সকলে ভালো থেকো এবং ভিডিওগুলো দেখো। টাটা, বাই বাই।